যেমন ধরো আমরা যদি বন্ধুর খাতায় একটা দাগ কাটি, বন্ধু আমাকে এত বড় দাগ কাটবে। মানে প্রতিক্রিয়া তো আছে, বিপরীতও আছে, কিন্তু সমান নয়। ক্লাস 8-এ বুঝিয়েছিলাম যে তুমি তোমার বন্ধুকে হাসতে করে এরকম করে মারো, বন্ধু তোমাকে থাপড়ায় জোরে মারবে, তাই না? তার মানে আমরা যদি আস্তে ভাই মারপিট শুরু করে দিও না দা। আমরা আজকে পড়াবো নিউটনের গতিসূত্র। হ্যাঁ, এই আস্তে, নিউটনের গতিসূত্র। যদি দেখো নিউটনের 3টি গতিসূত্র ছিল, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। প্রথম গতিসূত্র কি জিনিস? কোন বস্তুর ওপর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর গতিশীল হবে। মানে আমি যদি কোনো জায়গায় একটা ব্লককে রেখে দিই, সেই ব্লকটা স্থির থাকবে যদি না তাকে বাইরে থেকে বল প্রযুক্ত করে ঠেলা হয় বা গতিশীল করা হয়। অথবা একটা কোনো কিছুকে যদি ছেড়ে দেওয়া হয়, সেটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না তাকে আমি থামাবো কিছু একটা প্রয়োগ করে, যাকে আমরা বলি বল। তো বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর গতিশীল হবে। এটাই ছিল আমাদের নিউটনের প্রথম গতিসূত্র। যেমন ধরো, এক মিনিট দাঁড়াও, হ্যালো, আরে ক্লাসে আছি আমি, বলো কি হয়েছে, কোথায় আছো, কোথায় আছে? আরে ফোনটা দাও না। আচ্ছা চলে এসছে, নিয়ে এসছো? ক্লাসটা শেষ করে আমি যাচ্ছি, দাঁড়াও, ক্লাসটা শেষ করে যাচ্ছি, দাঁড়াও। ওকে, আস্তে। তাহলে আমরা যদি কোনো একটা বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় বরাবর গতিশীল হবে। কিন্তু আমরা যদি একটা মেঝের ওপর মার্বেল পাথর বা বলকে গড়িয়ে ছেড়ে দিই, তাহলে দেখবো সেটা কিছু দূর পর গিয়ে থেমে যাবে। তাহলে কেন থামছে? সে তো চিরকাল গতিশীল থাকার কথা ছিল, ঘর্ষণ বলের জন্য, ফ্রিকশন ফোর্সের জন্য। এখন এই ফ্রিকশন ফোর্সটা কাজ করছে কোথায়? এই তল বরাবর। তাহলে কি নিউটনের গতিসূত্র মান্যতা পায়? হ্যাঁ পায়, কারণ নিউটনের গতিসূত্র কাজ করবে সেই সমস্ত পার্টিকেলের জন্য যেগুলো হচ্ছে ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল মানে যাদের ওপর কোনো রকমের ফোর্স কাজ করবে না। অর্থাৎ আমি কোনো একটা বস্তুকে রেখে দিলাম, এর উপর কোনো ফোর্স কাজ করছে না, এবার তুমি যদি এখানে বল দাও তাহলে অনন্তকাল ছুটতে হবে। যেমন মহাশূন্যে গিয়ে যদি আমি একটা বন্দুক ফায়ার করি, তাহলে বন্দুক ফায়ার করলে বন্দুকের ওপর যে ক্রিয়া করলাম তার জন্য গুলি সামনে যাবে, আর গুলি বন্দুকের উপর প্রতিক্রিয়া করার জন্য আমি পেছনের দিকে অটোমেটিক্যালি সরে চলে আসবো। সো এটা সেই জায়গায় পসিবল হবে, কিন্তু তুমি ডেইলি লাইফে এটা হয়তো নাও দেখতে পারো, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, বাট এটা কিন্তু রিয়েলিটি হয়। প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো জিনিসের ধারণা পাই, একটা হচ্ছে কি জাড্ডের ধারণা, আর একটা কি বলো, বলের সংজ্ঞা। তার প্রথমে আমরা পড়ি জাড্ডের ধারণা। জাড্ড কি? কোনো একটা বস্তু স্থির বা গতিশীল থাকবে বা থাকার অবস্থা রাখার চেষ্টা করে, একে বলা হয় জাড্ড। যেমন ধরো আমার কাছে, এটা প্রথম সূত্র, যেমন ধরো আমার কাছে কোনো একটা বস্তুকে রেখেছি, এই বস্তুটাকে রেখেছি, তাহলে এই বস্তুটাকে যখন আমি সরাতে যাব বা অ্যাপ্লাইং সাম কাইন্ড অফ ফোর্স, একটা ফোর্স দিয়ে আমি ওকে সরাতে যাব, দেখবো সরাতে পারছি না। তার মানে সে তার স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করছে। এই যে সে তার স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করছে, এটা হচ্ছে তার জাড্য, এবং এটাকে বলছি স্থিতিজাড্য। সেরকমই কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে আমাকে কি করতে হবে? তার গতির বিরুদ্ধে বল কাজ করতে হবে। যেমন ধরো কোনো একটা ব্লক চলছে, কোনো একটা ফুটবল চলছে, তাকে থামাতে গেলে আমাকে কিছু একটা প্রয়োগ করতে হয়, অর্থাৎ গতিশীল অবস্থায় থাকার সে চেষ্টা করে। এবার এটা যদি লোহার বল হয়, পায়ে দিলে পরে পা ভেঙে যেতে পারে, কারণ সে একটা গতিতে অবস্থায় আছে। তাহলে গতিশীল অবস্থায় থাকার যে জন্য যে দায়ী জিনিস, পদার্থ সত্তা, তাকে বলছো গতিজাড্য। তাহলে স্থির বস্তুর স্থির অবস্থায় থাকার ধর্ম বা প্রবণতা বলছে স্থিতিজাড্য, আর গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকার প্রবণতা বা ধর্মকে কি বলছি? গতিজাড্য। তাহলে স্থিতিজাড্য এবং গতিজাড্য এই দুটো হলো। যেমন এর উদাহরণ হতে পারে অনেকগুলো। উদাহরণ কি হতে পারে? নাম্বার 1, 1 নম্বর উদাহরণ কি হতে পারে? যে ধরো আমি যদি বলি কোনো ক্ষেত্রে যে একটা বাস চুপচাপ বসে আছে এবং তুমি সেখানে বসে আছো, এবার বাস যদি হঠাৎ চলতে শুরু করে, দেখবে তুমি পেছনের দিকে সরে যাচ্ছ। তার কারণ কি? না তো যখন আমরা বসেছিলাম তখন বাস সমেত আমরা প্রত্যেকে স্থিতিজাড্য অবস্থায় ছিলাম, কিন্তু যখন আমি বাসটা হঠাৎ চলতে শুরু করছে, তাহলে আমার পায়ের নিচের দিকের অংশ কি হচ্ছে? এগিয়ে যাচ্ছে।
তাহলে এটা গতিশীল হয়ে যাচ্ছে, কিন্তু ওপরের অংশটা কি স্থির অবস্থায় থাকার চেষ্টা করছে বলে পেছনের দিকে হেলে পড়ছে বলে এটা কি হয়ে যাচ্ছে, স্থিতিজাড্যের একটা উদাহরণ হতে পারে। আবার চলন্ত বাস হঠাৎ যদি ব্রেক মারে সেক্ষেত্রে দেখবো আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। তার কারণ কি, বাস যখন চলছিল তখন আমরা সকলেই বাসের সাথে গতিশীল অবস্থায় অর্থাৎ গতিজাড্যে ছিলাম, কিন্তু যখনই আমার বাসে ব্রেক প্রয়োগ করছে তাহলে বাসের নিচের দিকের অংশ অর্থাৎ বাসটা থেমে যাচ্ছে, কিন্তু ওপরের পার্ট কি থামার চেষ্টা করছে না, এই গতিশীল অবস্থায় আগে এগিয়ে যেতে চাইছে। তো গতিশীল অবস্থার জন্য আগে এগিয়ে যেতে চাইলে এ হঠাৎ করে কি হবে, সামনের দিকে ঝুঁকে পড়বে। তাহলে বেসিক্যালি আমরা স্থিতিজাড্য গতিজাড্য এরকম দিন রাত প্রচুর উদাহরণ দিই। যেমন ধরো একটা পাখা ঘুরতে ঘুরতে যদি আমি সুইচ অফ করে দিই তাহলে দেখবো কিছুক্ষণ ঘোরার পর বন্ধ হয়ে গিয়ে, কেন, কারণ পাখা গতিশীল অবস্থায় ছিল, গতিজাড্য ছিল, সে তার গতিজাড্যটা বজায় রাখার চেষ্টা করছে, সেই জন্য কিছুক্ষণ ঘুরে তারপর কি হবে, বন্ধ হবে। যেমন ধরো আমি এখানে একটা কম্বল নিই, সেই কম্বলে গিয়ে যদি জোরে জোরে বাড়ি মারি দেখবো ধুলোগুলো নিচে গিয়ে পড়ছে, কেন, কারণ কম্বলটা যখন ঝোলানো ছিল তখন কম্বলের মধ্যে থাকা ধুলোগুলো সব স্থিতিজাড্যে ছিল, কিন্তু যখন আমি জোরে বাড়ি মারছি তখন কি হচ্ছে, কম্বলটা সরে যাচ্ছে, কিন্তু কম্বলের যে ফাঁক আছে সেই ফাঁকে ফাঁকে যে ধুলো কণাগুলো আছে সেগুলো স্থিতিজাড্যের জন্য নিজের অবস্থা বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ কি গতিজাড্য, কম্বল সরে গেছে, স্থিতিজাড্যের জন্য ধরে রাখতে চাইছে, কিন্তু অভিকর্ষ ওকে কি হচ্ছে, নিচের দিকে টানছে, সেজন্য ধুলোগুলো কি হবে, নিচের দিকে পড়ে যাবে। সো এই উদাহরণগুলো আমরা প্রচুর আছে, বাড়িতে পড়তে পারবো, এগুলো ক্লাস 8-এ পড়ে নিয়ে এসো তোমরা। আর একটা পড়বো আমরা কি, বলের সংজ্ঞা। বল কাকে বলে না, তো বাইরে থেকে চাপ প্রয়োগ করলে কোনো বস্তুর স্থিতি থেকে গতি অথবা গতি থেকে স্থিতি পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকে বলা হয় কি, বল। যেমন ধরো উদাহরণ দিচ্ছি, যে আমার কাছে কোনো একটা ব্লক আছে, এই ব্লককে বাইরে থেকে বল প্রয়োগ করলাম, বাইরে থেকে বল প্রয়োগ করলে এই ব্লকটা সামান্য পরিমাণ গতি দেখা যেতে পারে, তার মানে এ কি হলো, স্থিতি থেকে গতিতে হলো। আবার ধরো কোনো ফুটবল চলছিল, আমি পায়ে করে ওকে রিসিভ করলাম, তাহলে কি হলো, গতি থেকে কি হলো, স্থিতি এলো। তাহলে স্থিতি থেকে গতি, গতি থেকে স্থিতি, এগুলো করার জন্য আমাকে বাইরে থেকে কিছু প্রয়োগ করতে হয়, নিজে নিজে হবে না। সো এই ক্ষেত্রে আমরা বাইরে থেকে যা প্রয়োগ করছি তাকে কি বলছি, বল। সো ফোর্স, বল কাকে বলে, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুকে তার অবস্থার পরিবর্তন করা হয় বা অবস্থার পরিবর্তন করার চেষ্টা করা হয়। চেষ্টা মানে কি, আমি দেওয়ালে 1000 দিন ধরেও ঠেললে পরে দেওয়াল আর নড়বে না নিজের জায়গা থেকে, কি আমি বল প্রয়োগ করলাম না, বল তো প্রয়োগ করলাম, আমি বল প্রয়োগ করে চেষ্টা করলাম নড়ানোর, কিন্তু চেষ্টা করেও কাজ করলো না। যেমন ধরো তোমার মা যখন বলছে পড়াশোনা কর, তুমি পড়াশোনা করছো না, তাহলে চেষ্টা করেও মা তোমাকে পড়াতে পারছে না। তাহলে আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম যে বল কি জিনিস, যে কোনো একটা বস্তুকে স্থির থেকে গতি বা গতি থেকে স্থির করা যায় বা করার চেষ্টা করা হয়, সেই সত্তাটাকে অ্যাকর্ডিং টু নিউটন আমরা কি বলবো, বল। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো জিনিসের ধারণা পাই, একটা হচ্ছে বলের সংজ্ঞা আর একটা হচ্ছে জাড্যের ধারণা। জাড্য ক প্রকার হলো, স্থিতিজাড্য আর গতিজাড্য। এবার পড়বো দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র কাকে বলে, যে কোনো বস্তুর উপর দ্বিতীয় গতিসূত্র কাকে বলে, কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক জিনিসটা পরে বোঝাচ্ছি। এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। মোটা কথা যদি বলো, এখানে একটা ফুটবল আছে, ফুটবলকে তুমি যত জোরে মারবে ফুটবল তত বেশি বেগ বা ভরবেগ নিয়ে সামনের দিকে এগোবে, আর তুমি যেই দিকে বল মারবে চেষ্টা হবে বলের প্রয়োগ বিন্দু সরণ যেন সেই দিকেই হয়। সেই কারণে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, সেটা আমি পরে বোঝাচ্ছি। এবং বল যেদিকে প্রযুক্ত হয়, বলটা মারলাম কোন দিকে, এদিকে, ফুটবল গেল কোন দিকে, এদিকে, যেদিকে আমি বল মারবো সেই দিকেই যাবে। তো কোন বস্তুর উপর বাইরে থেকে বল প্রযুক্ত করলে সেই যে প্রযুক্ত বল হবে তার মান ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, অর্থাৎ প্রতি একক সময়ে কতটা পরিমাণ ভরবেগ পরিবর্তন হচ্ছে সেটা বার করতে হবে। প্রতি একক সেকেন্ডে যতগুলো ভরবেগ পরিবর্তন হচ্ছে তার সঙ্গে তার যে বল আছে সেটা হবে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে দুটো জিনিস জানতে পারি, একটা হচ্ছে ভরবেগ সম্বন্ধে জানতে পারি, ভরবেগ, আর একটা বল পরিমাপক সমীকরণ, অর্থাৎ বল মাপার জন্য যে সমীকরণ দরকার না সেই সমীকরণটা আমরা এখান থেকে পেতে পারি। তো বল পরিমাপক সমীকরণ আর ভরবেগ, এই দুটো জিনিস আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেতে পারি। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পেতে পারি ভরবেগ, আর কি পেতে পারি না, তো বল পরিমাপকের সমীকরণ। তো ভরবেগ সম্বন্ধে আমরা এবার একটু ধারণা নিই, ভরবেগ জিনিসটা কি। ভরবেগ কাকে বলে এগুলো ক্লাস 8-এ ডিটেল পড়িয়েছিলাম, যে ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে কি বলা হয়, ভরবেগ। তো ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। ভরবেগের যদি তুমি ধারণা দেখো তাহলে ভরবেগ সমান হচ্ছে ভর গুণিত হবে বেগ।
ভরবেগকে আমরা পি অক্ষর দিয়ে লিখি, পি মানে কত হয় এমভি, এটা মাথায় রাখবি। ভরবেগকে পি অক্ষর দেওয়া লেখা হয়, পি সমান হবে এমভি, যেখানে এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ, পি সমান এমভি। ক্লিয়ার হলো? ভরবেগের যদি একক দেখো, সিজিএস একক কি হয় না, তো সিজিএস একক হবে গ্রাম সেমি পার সেকেন্ড, আর এসআই একক যদি দেখতে চাও কেজি মিটার পার সেকেন্ড, আর যদি তুমি মাত্রা দেখতে চাও তাহলে এমএল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ভরবেগের সম্পূর্ণ জিনিস। তাহলে ভরবেগের ধারণার মধ্যে ভরবেগের একক ইত্যাদি পেলাম। দেখো ভর মানে হচ্ছে, ভরবেগ মানে হচ্ছে ভর গুণিত বেগ, বেগ একটা ভেক্টর রাশি, সেই জন্য ভরবেগও কি রাশি হবে, অবভিয়াসলি ভেক্টর রাশি হবে। তো মাথায় রাখবি ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, ভরবেগ হবে ভেক্টর রাশি, বুঝতে পারলাম? তাহলে ভরবেগের মধ্যে ভর গুণিত বেগ, তাহলে ভর গুণিত বেগের মধ্যে আমরা দেখলাম বেগ ভেক্টর রাশি, সেই জন্য আমরা দেখছি ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা যে ভরবেগটা পড়ছি সেই ভরবেগটাকে আমরা বলবো রৈখিক ভরবেগ। মাথায় রাখবি শুধু রৈখিক ভরবেগ হয় না, আরেকটা ভরবেগ হয়, দ্যাট ইজ কল্ড কৌণিক ভরবেগ। এটা ক্লাস 11-এ আছে, তখন ডিটেলস পড়াবো আমি। রৈখিক ভরবেগ সম্বন্ধে পড়লাম, কিন্তু কৌণিক ভরবেগ তুমি জানতে পারবে কি করে না, তো কৌণিক ভরবেগের এককগুলো তুমি জানতে পারো, যেটা আমার নোটসে দেওয়া আছে। যেমন কৌণিক ভরবেগের একক কি হবে, যেমন ধরো গ্রাম সেমি স্কোয়ার পার সেকেন্ড নাকি, আর এসআই একক কি হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর মাত্রা হবে স্যার এমএল স্কোয়ার টি-1, এগুলো হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের একক দিলাম, মাত্রা দিলাম, এটা হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগটাই আমরা এখানে ভরবেগ বলছি। সো রৈখিক ভরবেগটাকে আমরা কি বলছি, ভরবেগ। মাথায় রাখবা রৈখিক ভরবেগ নিয়ে আমাদের পড়তে হচ্ছে, কৌণিক ভরবেগ নিয়ে আমাদের কোনো পড়াশোনা নেই, শুধুমাত্র রৈখিক ভরবেগ নিয়ে পড়বো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এমএল স্কোয়ার তার মাত্রা হয় বাবা, কৌণিক ভরবেগ মানে তার ফর্মুলা থেকে পাবো আমরা, কৌণিক ভরবেগ সমান দূরত্ব গুণিত রৈখিক ভরবেগ, এটা ফর্মুলা। এবার করে দেখো চলে আসবে। এই ফর্মুলাটা জানতে না, এটা ক্লাস 11-এ জানাবো। তাহলে কৌণিক ভরবেগ সমান দূরত্ব গুণিত রৈখিক ভরবেগ হয়, এই ফর্মুলাটা ক্লাস 11-এ আছে, এখান থেকে এটা বার করে নেওয়া যায়, এল স্কয়ার হবে। ক্লিয়ার? তো মোটামুটি আমরা দেখলাম যে ভরবেগ জিনিসটা কি। ভরবেগ কোনো বস্তুর মধ্যে গতি ও ধর্মের সৃষ্টি করে, অর্থাৎ যার ভরবেগ আছে তার গতি আছে। আবার উল্টোভাবে ভাবতে পারো, যার গতি ও ধর্ম আছে তার মধ্যে কিছু পরিমাণ ভরবেগ থাকবে। ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে কি হয়, গতি ও ধর্মের সৃষ্টি হয়, ওকে আমরা কি বলছি না, তো স্যার ভরবেগ। এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা বলবো। সংরক্ষণ সূত্র মানেটা কি? সংরক্ষণ সূত্র মানে ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। উদাহরণ দিচ্ছি, দেখো ভালো করে বোঝো। ধরো তোমার কাছে m1 ভরের একটা বস্তু আছে, তার বেগ ছিল u1, তাহলে m1 ভরের একটা বস্তু ছিল, তার বেগ কত ছিল u1, এবং m2 ভরের কোন একটা বস্তু ছিল, তার বেগ কত ছিল স্যার u2। ভালো করে বুঝবি বেটা, m1 ভরের কোন একটা বস্তু ছিল, তার বেগ কত ছিল স্যার u1, আর m2 ভরের কোন একটা বস্তু ছিল, তার বেগ কত ছিল u2। তাহলে m1 u1 m2 u2 এই দুজন ছিল। এবার এরা এখানে ধাক্কা লাগলো, ধাক্কা লাগলো মানে কি করে বোঝ, একটা মার্বেল পাথরকে বা বলকে আমি ছেড়ে দিয়েছি ধর, আর তার পেছন পেছন আর একটা বলকে ছেড়ে দিয়েছি। কেমন ভাবে, যদি u1 গ্রেটার দ্যান u2 হয়, বল ধাক্কা মারবে কিনা? অবভিয়াসলি স্যার, এটার মান বেশি এটার মান কম, এই তো গিয়ে ধপ করে ধাক্কা মারবে। এবার ধর এখানে গিয়ে ধাক্কা মারলো, ধাক্কা মারার পর ধর যেটা m1 ছিল তার বেগ হলো v1, আর ধাক্কা মারার পর যেটা m2 ছিল তার বেগ কত হলো v2। তাহলে ধাক্কা মারার আগে m1 ভরের বস্তুটার বেগ কত ছিল u1, আর ধাক্কা মারার আগে m2 ভরের বস্তুর বেগ কত ছিল u2, ধাক্কা মারার পর m1 বস্তুর বেগ কত হলো v1, আর m2 এর বেগ কত হলো v2। এরকম ঘটনা ঘটলো। এখন কি রে, সামনে দেখা, এখন ধাক্কাটা যদি স্থিতিস্থাপক হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ, ধাক্কাটা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? মাথায় রাখবি ইলাস্টিক বা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে না, তো যে সংঘর্ষে ভরবেগ এবং শক্তির কোনো পরিবর্তন হয় না, যে সংঘর্ষে ভরবেগ এবং শক্তির কোনো পরিবর্তন হয় না তাকে কি বলা হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে মাথায় রাখবো ভরবেগ ও শক্তির পরিবর্তন হয় না যে সংঘর্ষে, কথা কানে আসছে আমার, ভরবেগ ও শক্তির কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় কি, স্থিতিস্থাপক সংঘর্ষ। এমন একটা ধাক্কা, যেতে যেতে তোমার কারোর সাথে ধাক্কা লেগে গেল, যদি ভরবেগ আর শক্তির কোনো পরিবর্তন না হয় তাহলে পরে এই রকম সংঘর্ষকে আমরা বলবো ভরবেগের স্থিতিস্থাপক সংঘর্ষ। বন্ধ করে দাও, দুটো ফ্যানি বন্ধ করে দাও, ওইটা নয়, হ্যাঁ ছেড়ে দাও। চলো, এই হলো গল্প। এখন যদি u1 এর মান u2 থেকে বেশি হয়,
তাহলে এটা ধাক্কা লাগবে। এবার বলো ধাক্কা লাগার আগের ভরবেগ কত? ধাক্কা লাগলো এইখানটাতে, তার আগের ভরবেগ কত? স্যার এর ভরবেগটা নিশ্চয়ই m1u1 হবে, আর এর ভরবেগটা কত হবে স্যার? m2u2। তাহলে ধাক্কা লাগার আগের মোট ভরবেগ কত স্যার? m1u1 প্লাস m2u2। আর ধাক্কা লাগার পরের মোট ভরবেগ কত স্যার? m1v1 প্লাস m2v2। আমরা কি বলছি? ভরবেগের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন যদি না হয় তারা পরস্পর কি হবে? সমান। এইটাই হলো ভরবেগের সংরক্ষণ নীতি। তাহলে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বলছি কি, যে কোনো বস্তুর প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ সর্বদা কি হবে? সমান। অর্থাৎ ধাক্কা লাগার আগের মোট ভরবেগ আর ধাক্কা লাগার পরের মোট ভরবেগ সর্বদা কি হবে? সমান। ধাক্কা লাগার আগের ভরবেগ, ধাক্কা লাগার পরের ভরবেগ সর্বদা কি হবে? সমান। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। ক্লিয়ার হলো ভরবেগের সংরক্ষণ নীতি? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবার? এবার এই ভরবেগের সংরক্ষণ নীতি কে কাজে লাগিয়ে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রকে নিয়ে আসতে পারি। যখন নিউটনের তৃতীয় গতিসূত্র পড়াবো তখন আমাকে একটু মনে করিয়ে দিস, ঠিক আছে? স্লাইডে আমি সেটাকে নেইনি। তাহলে এই হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কোথায় দেখা যায়? রকেটের ক্ষেত্রে। মাথায় রাখবো, রকেট যখন চলে তখন রৈখিক ভরবেগের সেক্ষেত্রে সংরক্ষণ দেখা যায়, এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা ইজিলি নিউটনের তৃতীয় গতিসূত্রকে নিয়ে চলে আসতে পারবো ইজিলি। তাহলে আমরা ভরবেগ সম্বন্ধে পড়লাম, ভরবেগ কাকে বলে, ভরবেগের একক কি, ভরবেগ কি জাতীয় রাশি, এবং আমরা এখানে পড়লাম যে ভরবেগের সংরক্ষণ সূত্র, যে ধাক্কা লাগার আগে মোট ভরবেগ আর ধাক্কা লাগার পরের ভরবেগ সর্বদা কি হবে? সেম। এখন আমরা পড়বো বল পরিমাপক সমীকরণ এবং বলের একক। তো বল পরিমাপক সমীকরণ যদি আমরা পড়তে চাই তাহলে কনসিডার করো, ধরো একটা এম ভরের বস্তু আছে, তাহলে ভর কত? এম, ভর এম। তার বেগ কত ছিল? ধরো তার বেগ ছিল ইউ, তাহলে এম ভরের একটা বস্তুর বেগ কত ছিল? ইউ। আফটার টি টাইম, টি সময় পর ধরো সেই এম ভরের বস্তুটার বেগ হলো ভি, তাই না? তাহলে এম ভরের একটা বস্তু ইউ বেগে চলছিল, টি সময় পর তার বেগ হলো ভি, ধরেলে এখানে বেগটা বেড়েছে, দ্যাট ইজ ভি ইজ গ্রেটার দ্যান ইউ। ধরেলে বেগটা বেড়েছে, ভি ইজ গ্রেটার দ্যান কত? ইউ। তাহলে এম ভরের একটা বস্তু কি বেগে চলছিল? ইউ বেগে। টি সময় পর তার বেগ কত হলো স্যার? ভি। তাহলে এখানে বেগ বেড়েছে, বেগ বেড়েছে মানে এখানে কি হয়েছে? ত্বরণ হয়েছে। তাহলে আমরা এখানে কি প্রাথমিক ভরবেগ, আমি প্রা লিখলাম, প্রাথমিক ভরবেগ প্রা হবে, প্রাথমিক ভরবেগ কত হবে? বুঝতে পারছো নিশ্চয়ই প্রাথমিক ভরবেগ কত হবে? স্যার এম ইউ হবে প্রাথমিক ভরবেগ, হ্যাঁ না বলো? এম ইউ হবে প্রাথমিক ভরবেগ। আর অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগ কত হবে স্যার? না তো এম ভি হবে অন্তিম ভরবেগ। তাহলে বলো তো ভরবেগের পরিবর্তন কত হবে? স্যার ভরবেগের পরিবর্তন, দেখো বড় মাইনাস ছোট করব, তাহলে এম কমন নিয়ে নিলে ভি মাইনাস ইউ, দাঁড়ায় না? দাঁড়ায় না? দেখতো এম ভি মাইনাস এম ইউ, তাহলে এম ভি মাইনাস এম ইউ এর ক্ষেত্রে যদি আমি এম কমন নিয়ে নিই তাহলে ভি মাইনাস ইউ দাঁড়ায়, তাই না? তাহলে এম ব্র্যাকেটে ভি মাইনাস ইউ, কথা বলো না, হ্যাঁ তোমরা ক্লাস শোনো। তাহলে ভরবেগের পরিবর্তন সমান হবে কত? এম ব্র্যাকেটে ভি মাইনাস ইউ, ঠিক আছে? এম মাইনাস ইউ। এবার ভরবেগের পরিবর্তনের যদি আমি হার বার করি, ফিজিক্সে হার মানে গলায় পড়া হার নয়, হ্যাঁ, ফিজিক্সে হার মানে 1/, সময়। ফিজিক্সে হার বলতে বোঝায় 1/, সময়কে। যেমন ধরো আমরা যদি কোনো জায়গায় লিখে দিই স্মরণের হার, স্মরণের হার কথাটার মানে হচ্ছে কিন্তু স্মরণ বাই সময়, মাথায় রাখবি, স্মরণ বাই সময় কে বলা হয় বেগ। সেই জন্য আমরা স্মরণের হারকে কি বলি? বেগ। স্মরণের হারকে কি বলবো? বেগ। তাহলে বলতো বেগের হারকে কি বলবো? ত্বরণ। বেগের হারকে কি বলবো? ত্বরণ। ত্বরণের হারকে কি বলবো? বল ত্রিধা, ত্বরণের হারকে কি বলে? পৃথ্বী মন খারাপ কেন? কি হয়েছে বল। বিদ্যা, ত্বরণের হারকে কি বলা হয়? ত্বরণ বাই সময়। একদিন পড়লাম জার্ক বলে একটা কথা, তো ত্বরণের হারকে জার্ক, ও হ্যাঁ হ্যাঁ বললে হবে না, মনে রাখতে হবে। স্মরণের হারকে বলা হয় কি? বেগ। বেগের হারকে বলা হয় ত্বরণ। ত্বরণের হারকে বলা হয় জার্ক। আগের দিন খুব ভালো করে আমি বুঝলাম, ত্বরণ সময় লেখচিত্র যদি মনে করতে পারো তোমরা, জানি মনে করতে পারবো না। চলো, তাহলে এটা কি ভরবেগের পরিবর্তনের হার, হ্যাঁ না বলো? তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে কি স্যার? ভরবেগের যা পরিবর্তন, বা খুব ভালো, ভরবেগের যা পরিবর্তন ছিল তাকে কি দিয়ে ভাগ করতে হবে? সময়। কি দিয়ে ভাগ করতে হবে? সময় কত দিয়েছি? তাহলে এটাই কি করেছি, হ্যাঁ না বলো? আচ্ছা এটা মানে আমি কি লিখতে পারি? ভালো করে তাকাই দিকে দেখ, ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ না বল? এমটাকে বাদ দে, ভি মাইনাস ইউ বাই টি মানে কি? আগের দিন পড়ালাম এ হয়, হ্যাঁ না বল? ভি মাইনাস ইউ বাই টি মানে কি? এ হয়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে আলটিমেটলি কি দাঁড়ালো স্যার? এম এ। ভরবেগের পরিবর্তনের হার আলটিমেটলি কি দাঁড়ালো স্যার? সবার ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? বলো কি ডাউট? এত পর্যন্ত কি সমস্যা?
বলবে আল চট করে, কোনো ডাউট নাই। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে, যে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান এমনি এমনি কি তার বেগ বাড়বে না স্যার, তাকে বাইরে থেকে একটা বল দেওয়া হয়েছে। কত বল দেওয়া হয়েছে, ধরে নাও সেই বলটা কত, এফ, এফ বল দেওয়া হয়েছে। তাহলে এই যে প্রযুক্ত বল এফ, এটা সমানুপাতিক কি হবে, ভরবেগের পরিবর্তনের হার, হ্যাঁ না না বলো। তার মানে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে পাচ্ছি যে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান, ভ্যালু এফ ইজ প্রপোর্শনাল টু, সমানুপাতিক, কার সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত স্যার, না তো এম এ, ঠিক বলছি তো, তাহলে এফ সমানুপাতিক হয়ে যাচ্ছে এম এ। আর সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিস তাহলে কি আছে, একটা ধ্রুবক কে, কে এম এ, ব্র্যাকেটে কি লিখবি, কে হলো অশূন্য সমানুপাতিক ধ্রুবক, অশূন্য সমানুপাতিক ধ্রুবক, এটা লিখতে হবে। কিন্তু ইকুয়েশনে যদি আমরা এম সমান 1, এ সমান 1 এন্ড কে সমান 1, সরি এফ সমান 1 বসাই, তাহলে কে সমান কত দাঁড়িয়ে যায় 1, অতএব ফাইনালি এফ সমান কত হয়ে যায় এম এ। তাহলে প্রযুক্ত বল এফ সমান কত হয়ে যাবে এম এ। এইটা হচ্ছে বল পরিমাপক সমীকরণ, অর্থাৎ এর দ্বারা তুমি বল মাপতে পারবা যে কোন বস্তুর প্রযুক্ত বল মানে কি হবে, ভর গুণিত ত্বরণ। কোন বস্তুর উপর প্রযুক্ত বল মানে কি হবে, ভর গুণিত। তাহলে বল বার করতে গেলে তোকে কি করতে হবে, ভরের সাথে কি গুণ করবি তুই, ত্বরণ। বল বার করতে গেলে ভরের সাথে কি গুণ করবি, ভর গুণিত ত্বরণ মানে কি হবে, ভর গুণিত ত্বরণ মানে কি হবে। ক্লিয়ার হয়েছে সবার, ক্লিয়ার হয়েছে। এইটা নিয়ে কার কি সমস্যা বলো, এটা নিয়ে কার কি সমস্যা আমাকে বলো, এটা নিয়ে কার কি সমস্যা আমাকে বলো, নেই। চলো এবার আমরা বলের একক সম্বন্ধে পড়বো। বলের এককটাকে আমরা দুটো ভাগে ভাঙবো, একটাকে বলবো আমরা পরম একক, আর একটাকে বলবো আমরা অভিকর্ষীয় একক। তাহলে একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় এককের জায়গা কম লাগবে, আমি পরম এককটাকে বেশি নিয়ে নিচ্ছি। চলো, পরম একক কাকে বলে। আচ্ছা, পরম একক যদি এসআই পদ্ধতিতে দেখো, তাহলে এসআই পদ্ধতিতে পরম একক কি বলতো, নিউটন। বলের এসআই একক পদ্ধতিতে নিউটন। আচ্ছা বলতো, আমরা তো জানি বল মানে হচ্ছে এম গুণিত এ, তাহলে আমরা কি এখানে লিখতে পারবো স্যার 1 নিউটন মানে ভর, ভর মানে কি হবে স্যার 1 কেজি, হ্যাঁ না বল। কেন, তুই এসআই আছিস বলে, তুই এসআই পদ্ধতিতে আছিস বলে ভরের এককটা কি লিখবি, কেজি। আর এ মানে ত্বরণ, ত্বরণের এককটা কি লিখবি, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কি এখানে লিখতে পারবো 1 নিউটন মানে হবে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 নিউটন মানে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে আমরা নিউটনের ডেফিনিশন বা সংজ্ঞাটা লিখতে পারবো, নিউটন কাকে বলে। তাহলে নিউটন কাকে বলে যদি বলা হয়, তাহলে আমরা এইভাবে লিখবো যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলা হয়, 1 নিউটন। 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, 1 কেজি পরিমাণ ভরের কোনো বস্তু নিয়েছো, তার উপর তুমি যত বল প্রয়োগ করবে তার জন্য যদি তার মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলবি তুই, 1। তোর কাছে 1 কেজি ভরের একটা বস্তু আছে, তুই তার উপর যতটা বল প্রয়োগ করবি, যতটা বল প্রয়োগ করবি তার ফলে এর মধ্যে ত্বরণ কত সৃষ্টি করতে হবে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাকে বলবি 1 নিউটন। ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। বল সিজিএস একক কি হয়, ডাইন। সিজিএস একক হয় ডাইন। তাহলে আমরা কি 1 ডাইন সমান লিখতে পারবো স্যার 1 গ্রাম সেমি পার কত হবে, সেকেন্ড স্কয়ার। তাহলে সেম লজিক আমরা বলবো যে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলা হয়, 1। তাহলে 1 ডাইন কাকে বলে, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলা হয়, 1 ডাইন। ক্লিয়ার হলো। তাহলে এবার দেখ 1 নিউটন মানে আমরা লিখতে পাচ্ছি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ না বল। আচ্ছা 1 কেজি মানে তো 1000 গ্রাম, গ্রামটা লিখলাম না এখন, গ্রামটা দূরে লেখ। আর 1 মিটার মানে তো 100, মিটারের জায়গায় কি লিখতে পারবো, সেমি পার সেকেন্ড স্কয়ার থাকলো, হ্যাঁ না বল। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার এটা মানে কি, গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার এটা মানে ডাইন। তার মানে 1 নিউটন এটাকে যদি অঙ্কের ভাষায় লিখি 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়ে যাবে। তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। সো 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 কত হয়ে যাবে, ডাইন। 1 নিউটন ইকুয়ালস টু কত হবে, 10 টু দি পাওয়ার 5। তাহলে নিউটনের সাথে ডাইনের সম্পর্কটাকে আমরা বুঝতে পারলাম এখান থেকে, হ্যাঁ না বলো, যে 1 নিউটন সমান কত হবে, 10 টু দি পাওয়ার 5 ডাইন।
নিউটনকে ক্যাপিটাল এন দিয়ে লিখবা, আর ডাইনকে সবসময় DYN। অনেকের ভ্রান্ত ধারণা থাকে ডাইন লেখে না, এটা পুরো নাম। আমরা শর্টে লিখলে DYN লিখবা, নাহলে দরকার পড়লে ডয়াকার হর্ষদন্ত না ডাইন লেখো। ক্লিয়ার? মনে থাকবে। এটা হলো অ্যাবসলিউট ইউনিট বা পরম একক। এছাড়াও আমরা যদি দেখি অভিকর্ষীয় একক হয়, যেমন সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ওয়েট বা কি হচ্ছে গ্রাম ভার। গ্রাম ওয়েট বা গ্রাম ভার কাকে বলে? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে, তুমি হাতে 1 গ্রাম ভরের একটা বস্তু নিয়েছো, তাকে পৃথিবী যে বল দিয়ে টানছে তাকে কি বলছো? টানছে তো, ছেড়ে দিলে পড়ে যাবে। যে বল দিয়ে টানে তাকে কি বলা হয়? 1 গ্রাম ভার। সেই জন্য মাথায় রাখবা 1 গ্রাম ওয়েট বা গ্রাম ভার সমান হয় 980 ডাইন। মাথায় রাখবি 1 গ্রাম ওয়েট মানে কত হবে? 980 ডাইন। ক্লিয়ার হলো? 1 গ্রাম ওয়েট মানে কত হবে? 980। এসআই ইউনিটটা কি হয়? মাথায় রাখবি এসআই ইউনিটটা হয় কেজি ওয়েট। কেজি ওয়েট কে বাংলায় বলা হয় কিগ্রা ভার। কেজি ওয়েট কে বলা হয় কিগ্রা ভার। তাহলে কিগ্রা ভার কাকে বলে স্যার? 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ভার। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ভার। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে বলা হয় 1 কিগ্রা ভার। তাহলে 1 কিগ্রা ভার সমান কত হবে? তাহলে লজিক্যালি যদি দেখতে চাস 1 কিগ্রা ভার 1 কেজি ওয়েট মানে কত হবে স্যার? 9.8 নিউটন। সো এই দুটো রিলেশন মাথায় রাখবি, পরীক্ষায় দেয় 1 গ্রাম ওয়েট আর 1 কিলোগ্রাম ওয়েট সমান 9.8 নিউটন। সো 1 কিলোগ্রাম ভার সমান হবে 9.8 নিউটন। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলাম? তো বলের পরম একক বুঝলাম, বলের অভিকর্ষীয় একক কাকে বলে, গ্রাম ভার কাকে বলে? এই গ্রাম ভার কাকে বলে? গ্রাম ভার কাকে বলে? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে। ভেরি গুড। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে, বিদ্যা কিলোগ্রাম ভার কাকে বলে? 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে 1 কিলোগ্রাম ভার বলা হয়। ঠিক তো? বুঝতে পারলাম ব্যাপারটা? চলো এবার তাহলে বলের একক পড়লাম। এবার বলের নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র কি করে আসা যায় সেটা দেখবো, তাই না? এই 1 নিউটন সমান কত ডাইন? সমান সি। 1 নিউটন সমান 1 ডাইন। দেখো আমি কতবার বললাম, চিৎকার করে করে পাগল হয়ে গেলাম। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। কতবার বোঝাবো? কি মন নাই ক্লাসে? দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র বার করবো, তাকাবি। আচ্ছা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি, দ্বিতীয় গতিসূত্র থেকে পাই কি? পাও না তো এফ সমান তুমি পাচ্ছ এম এ। তাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তুমি পাচ্ছ এফ সমান কত? এম এ। এবার বল, প্রথম গতিসূত্রের শর্ত কি ছিল? বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়। হ্যাঁ না বল, কি শর্ত ছিল? বাইরে থেকে বল যদি প্রযুক্ত না হয়। এবার বাইরে থেকে বল কখন প্রযুক্ত হবে না? যখন এফ এর মান কত হয়ে যাবে? 0। তো যদি এফ সমান 0 হয় তবে এম এ সমান কি 0? হ্যাঁ স্যার। এফ যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু কত হবে? 0। এবার দেখ এম এ 0তে এম মাস ভর কোনোদিন 0 হতে পারে না। কোন বস্তুর ভর কি করে 0 হতে পারে? কোন বস্তুর ভর 0 হতে পারে না। তো ভর যেহেতু 0 হতে পারে না তাহলে এ 0 হবে, কারণ কি এম ক্যান নট বি 0। তাহলে এ 0 মানে কি? কোন বস্তুর ত্বরণ শূন্য। আচ্ছা ত্বরণ শূন্য মানে কি? ত্বরণ শূন্য মানে দুটো জিনিস বোঝা যায়। এক, বস্তুটা স্থির অবস্থায় আছে। হ্যাঁ না বলো? তো 1 নম্বর আমরা লিখতে পারি যেহেতু বস্তুটির ত্বরণ শূন্য তাই বস্তুটি স্থির আছে, তাই তো? তাহলে দাঁড়াও, বলতে দাও, লেট মি ক্লিয়ার। তাহলে কোন বস্তুটির ত্বরণ শূন্য মানে প্রথম ধারণা আমি এটা করতে পারি বস্তুটা স্থির আছে। আমি এটা ধারণা করতে পারি যে বস্তুটা স্থির আছে। তাহলে কোন বস্তুর ওপর যদি ক্রিয়ারত ত্বরণ হয় আমার একটা ধারণা হতে পারে স্যার বস্তুটা স্থির আছে। ট্রু, মেনে নিতে পারি। কিন্তু সবসময় যে স্থির থাকবে তার কোনো মানে নাই না। সবসময় স্থির থাকবে তার কোনো মানে নাই। বস্তুটা কি হতে পারে? সমবেগেও তো গতিশীল হতে পারে। তাহলে বস্তুটা যদি সমবেগে গতিশীল হয় তাহলে তার ত্বরণ কত হয়ে যাবে? 0। তাহলে যেহেতু বস্তুটির ত্বরণ শূন্য
তাই বস্তুটি সমবেগে গতিশীল। তাহলে যেহেতু বস্তুটি ত্বরণ শূন্য, তাই বস্তুটি কি হবে? সমবেগে গতিশীল। এইটাই কি নিউটনের প্রথম গতিসূত্র ছিল, যে বাইরে থেকে প্রযুক্ত বল যদি 0 হয়, তাহলে হয় বস্তুটা কি থাকবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, নয় বস্তুটি সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হবে। দেখো প্রমাণ হয়ে গেল। এবার এই প্রমাণটা যদি তুমি আমার নোটস ফলো করো, দেখবে এটাকে অঙ্কের মতো করে অ্যাপ্রোচ করা আছে, অঙ্কের মতো ম্যাথমেটিক্যাল ওয়েতে করা আছে। আমি তোমাদেরকে নতুন প্রমাণ করালাম এইরকম ভাবে, তোমার যেটা মন যায় তুমি সেটা লেখো, দুটোতেই রাইট হওয়া উচিত। এবার যদি না মনে হয়, স্যার বা ম্যাডামকে জিজ্ঞেস করবে যে ম্যাডাম এইটা লিখবো না ওটা লিখবো। বলা যায় না তো, যেমন কোন একটা স্কুল আছে, নাম বলছি না, সেই স্যার এইটা রাইট দিয়েছিল, আমার নোটস এটা পুরোপুরি কেটে দিয়েছিল, বলেছিল না ওটা হবে না, রাইট নয়, লজিক কিছু জানি না কেন কাটেনি, বাট কেটে দিয়েছিল। সেই জন্য আমি এখন এটা করাই, যে দেখো এটা হয়তো কাটবে না। এবার কোনো স্যার বা ম্যাডাম যদি বলে এইটা দেখবো না ওটা রাইট, খুব মুশকিল। সেই জন্য নিজ নিজ দায়িত্ব নাও, স্যার ম্যাডামকে জিজ্ঞেস করবে যে কোনটা লিখবো না, তোমরা তোমাদের মতো চয়েস করে নিও। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বলতে পারলাম নিশ্চয়ই। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা প্রথম গতিসূত্র কি উপনীত হতে পারলাম, যে এলাম, হ্যাঁ না বলবে, অবভিয়াসলি আসতে পেরেছি। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কোন সূত্রে পেলাম? প্রথম গতিসূত্র। এই প্রমাণটা পরীক্ষায় দেয় অনেক স্কুল, এটা ভালো করে একটু দেখবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে সবাইকে বোঝাতে পেরেছি আমি? এবার পড়বো আমরা বলের সামান্তরিক সূত্র। ভালো করে বুঝবি জায়গাটা, ভালো করে বুঝবি। ধর কোনো একটা জায়গায় একটা খুঁটি আছে, খুঁটি ধর এখানে কোনো একটা কিছু আছে, এরকম ভাবে পোঁতা আছে। এই জায়গাটায় আমি দুটো বল প্রয়োগ করছি, ভালো করে দেখবি, দুটো বল প্রয়োগ করছি। একটা বল প্রয়োগ করছি এই দিক বরাবর, ভালো করে তাকা, এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছি F1। যারা আমার 9 এর ক্লাস করেছিস জানিস F1 বল একটা ভেক্টর রাশি, সেই জন্য আমরা এইভাবে তীর দিতে পারবো, হ্যাঁ না বল। তো আমরা এখানে বলছি যে এইদিকে একটা বল কাজ করছে F1 ভেক্টর, ধর আর একটা বল কাজ করছে এই দিক বরাবর, এটার নাম দিলাম আমি F2 ভেক্টর। তাহলে এরকম দুটো বল দুদিকে কাজ করছে, এবং এই দিকের মানটা হচ্ছে F1, এই দিকের মানটা হচ্ছে F2। মানে বলের মান হচ্ছে F1, এই দিকের বলের মান কত হচ্ছে? F2। ঠিক আছে, তাহলে F1 ভেক্টর আর F2 ভেক্টর। তাহলে এই দুটো কি পরস্পর সন্নিহিত বাহু, হ্যাঁ না বলো? সন্নিহিত কাকে বলে? না তো কোনো একটা বিন্দু থেকে যে দুটো বাহু অরিজিন হচ্ছে, যে দুটো বাহু তৈরি হচ্ছে, তাকে বলা হয় সন্নিহিত বাহু, তাই না? তাহলে একটা বিন্দু থেকে যখন দুটো এরকম করে বাহু তৈরি হয়, তাকে বলা হয় সন্নিহিত বাহু। এখন এই সন্নিহিত বাহুদ্বয় দ্বারা আমি জানতে চাইছি যে আমি কি একটা সামান্তরিক ফর্ম করতে পারবো, কারণ লতে তো সামান্তরিক লেখা আছে। তো আমি সামান্তরিক যদি বানাতে চাই, তাহলে আমি এক কাজ করতে পারি, সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি? সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। তাহলে আমি যদি F1 টাকে কেটে এখানে বসাতে পারি, আর F2 টাকে কেটে এখানে বসাতে পারি, তাহলে দেখো একটা সামান্তরিক মনে হয় ফর্ম করা যেতে পারে। তাহলে মোটামুটি একটা সামান্তরিকের মতো, যাই হোক যতটাই হয়েছে, একটা সামান্তরিক মতো দেখতে লাগছে, তাই না? মোটামুটি। তাহলে এটা কি একটা সামান্তরিক লাগছে? হ্যাঁ স্যার সামান্তরিক লাগছে। এইটা হচ্ছে সামান্তরিক সূত্র দুটো বলকে যোগ করার জন্য। বলকে যোগ করার জন্য সামান্তরিক সূত্র কেন দরকার হলো? কারণ বল ভেক্টর রাশি। ধরো একটা বল 20 নিউটন দক্ষিণ দিকে কাজ করছে, আর একটা বল 10 নিউটন পূর্ব দিকে কাজ করছে। তুমি যোগ করে কি করবা? কি করে যোগ করবি? নাম্বার তো যোগ করতে পারি, 20 10 30 হয়। তুই সংখ্যায় অ্যালফাবেট যোগ করবি কি করে? দিক কি করে যোগ করবি? সাউথ আর ইস্ট কি করে বার করবি? হবে সম্ভব? কাজই করবে না। নর্মালি এই যোগ পারবি না, সেটা ক্লাসে শিখিয়েছিলাম, মনে করে দেখ ভেক্টর রাশির সময়। নর্মালি এটা হবে না, তখন আমাকে একটা নতুন মেথড দরকার। এই জন্য যোগ করতে গেলে, ভেক্টর রাশিকে যোগ করতে গেলে আমরা বলেছিলাম ভেক্টর অ্যালজেব্রা দরকার। এই ভেক্টর অ্যালজেব্রার মধ্যে ভেক্টর যোগ পড়ে। ভেক্টর অর্থাৎ দুটো বাহু বা দুটো ভেক্টরকে যোগ করার জন্য আমরা ব্যবহার করি সামান্তরিক সূত্র। আর একটা সূত্র আছে, সেটাকে বলা হয় ত্রিভুজ সূত্র। তাহলে দুটো বাহু বা দুটো ভেক্টরকে যোগ করার জন্য আমরা ইউজ করি সামান্তরিক সূত্র, না হলে কি ত্রিভুজ সূত্র। চলো উদাহরণ দিই। ধর আমি উদাহরণ দিচ্ছি যে সমানসিকে ওখানে বেঁধে রেখে দিয়েছি, বাঁধিনি, ওখানে দাঁড় করে দিয়েছি, কনসিডার কর। আর আমি কি করেছি, ওর পেটে দুটো দড়ি বেঁধেছি, এই দড়ি ওইদিকে একটা এদিকে একটা, দিয়ে ওই দিক দিয়ে কাউকে একটা দড়ি দিয়ে দিয়েছি, এদিক দিয়ে কাউকে একটা দড়ি আমি ধরে আছি এরকম ভাবে। দুজনের দড়ির দৈর্ঘ্য সেম, আর সেম ডিস্টেন্সে দুজন আছি, একই অ্যাঙ্গেল করে। এবার দুজন যদি একই সঙ্গে হ্যাঁচকা টান মারি, তাহলে ও কি আমার দিকে আসবে? না। ও কি তার দিকে যাবে? না। ও কোন দিকে বলতো? সোজা বেরোবে। ঠিক বলছি তো? কারণ এইভাবে টানলে পরে, নিশ্চয় তোরা জানিস।
তো বেসিক্যালি এটাই হচ্ছে সামান্তরিক সূত্র, যার প্র্যাকটিক্যালি আমরা দেখাতে চাই। কি হবে সূত্রটা? দেখ ভালো করে শোন। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি বলকে মানে ও দিকে প্রকাশ করে, এটার মানে কি? একটা সামান্তরিক এঁকেছো, তার দুটো সন্নিহিত বাহু আছে, এই দুটো সন্নিহিত বাহু দুটি বলকে কি মান আর দিকে প্রকাশ করছে। মানে কি স্যার? F1 আর F2 মান। আর দিক কোনটা স্যার? এদিকে দিক আর এদিক দিক। তাহলে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি বলকে মানে ও কোন দিকে দিকে প্রকাশ করে, তবে ওই বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটি বলের যোগফলকে প্রকাশ করবে, মানে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। এইটা হবে তার দিক। আই রিপিট, কোন একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি বলকে মানে ও দিকে প্রকাশ করে, তবে ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটো বলের যোগফলকে প্রকাশ করবে। যোগফলকে ফিজিক্সের ভাষায় লব্ধি বলা হয়। অর্থাৎ লব্ধি মানে কি? লব্ধির ইংলিশটা মাথায় রাখবি, রেজাল্ট্যান্ট হয়। রেজাল্ট্যান্ট বা লব্ধি মানে কি? ভেক্টরের যোগ। ভেক্টরের যোগকে আমরা বলি লব্ধি। অর্থাৎ যতগুলো ভেক্টরকে তুমি যোগ করবা তাকে বলা হয় রেজাল্ট্যান্ট যোগ। ধরো একটা জায়গায় এসে অনেকগুলো বল কাজ করছে, এই বলগুলোর যদি যোগফল বার করতে পারো সেটাকে তাদের কি বলবা তুমি? লব্ধি বল। তাদেরকে কি বলা হয়? লব্ধি বল। সো রেজাল্ট্যান্ট ফোর্স মানে কি? একাধিক অনেক বল কাজ করছে, রেজাল্ট্যান্ট একদিকে কাজ করছে, যে রেজাল্ট্যান্ট, সেই জন্য এটাকে বলছি আমরা লব্ধি বল। ক্লিয়ার হলো লব্ধি বল কি জিনিস? তো যাই হোক, সামান্তরিক সূত্রটা কি? বারবার বলছি, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি বলকে মানে ও দিকে প্রকাশ করে, তবে তাদের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, এই কর্ণটা নয়, ওই ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ দুটির যোগফলকে প্রকাশ করবে। এটা ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি আমি? ক্লিয়ার হয়েছে? এবার আমরা দুটো বলকে যোগ করে কি একটা বল পেলাম? হ্যাঁ স্যার। তাহলে একটা বলকে ভেঙে কি দুটো বল পাওয়া যেতে পারে? হ্যাঁ স্যার। তাহলে আমি এখন কি করব? একটা বলকে ভেঙে দুটো বল করতে চাইছি। ধর এই একটা বল এদিকে কাজ করছে, খুব ভালো, এই একটা বল এদিকে কাজ করছে, ধর একটা বল এদিকে কাজ করছে। এবার এই বলটাকে আমি দুটো বলে ভাঙবো, ইচ্ছা করে, জোর করে ভাঙতে পারবো না, ভাঙবো। কারণ কি? আমি দুটোকে জুড়ে যদি একটা পাই, তাহলে একটাকে দুটোতে ভাঙতে পারবো না? হ্যাঁ না বলো? এই যে নতুন বল পাবো একটাকে ভেঙে, তাদেরকে বলা হয় উপাংশ বা কম্পোনেন্টস। কি বলা হয়? উপাংশ বা কম্পোনেন্টস। উপাংশ বা কম্পোনেন্ট কাকে বলে? তাহলে একটা বলকে ভেঙে যে নতুন দুটো বল পাবা, সেই দুটো বলকে জুড়ে যদি আবার পুনরায় আগের ভেক্টরটা বা বলটা পাওয়া যায়, তবেই প্রত্যেকটাকে বলা হয় উপাংশ। উদাহরণ দিচ্ছি, আমরা যদি উপাংশে ভাঙি, সবসময় যে কোনো একটা বল কাজ করছে, সেই বলের উপাংশ দুটোকে আমরা এইভাবে ভাঙবো, একটা এই দিক দিয়ে সোজা দাগ টানবো, একটা নিচের দিকে সোজা দাগ টানবো। অর্থাৎ একটা হবে অনুভূমিক বরাবর আর একটা হবে ভার্টিক্যাল বরাবর, উল্লম্ব বরাবর। তুমি বলবে স্যার আপনি তো এই দিকেও টানতে পারতেন, আপনি বল কাজ করছে কোন দিকে? এই দিকে, তো তুই এইদিকে টানবি? তোর মনে হয় এটা হবে এদিকে? তাহলে তো এইদিকে হয়ে যাবে। হ্যাঁ না বল? বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে তাকা এদিকে, তাহলে এইভাবে কাজ করবে। উদাহরণ দিচ্ছি, দেখ তাকা, এইদিকে বল কাজ করছে, তাহলে একটা উপাংশ কোন দিকে কাজ করবে? এইদিকে? না স্যার। একটা উপাংশ কোন দিকে কাজ করবে স্যার? এইদিকে। হ্যাঁ না বল? আর একটা উপাংশ কোন দিকে কাজ করবে স্যার? এইদিকে। দেখ, তাহলে দেখ একটা সামান্তরিক তৈরি হবে। হ্যাঁ না বল? দেখ ওরকম দেখতে লাগবে। এবার এইগুলোকে বলা হয় সমকৌণিক উপাংশ। কি বলা হয়? কেন সমকৌণিক উপাংশ? এদের মধ্যবর্তী কোণ কত? সমকোণ। দেখ, হ্যাঁ না বল? 90 ডিগ্রি। তাহলে এটাকে বলা হয় সমকৌণিক উপাংশ। সমকৌণিক উপাংশ কাকে বলে? একটা বলকে ভেঙে যে দুটা উপাংশ পাচ্ছিস তাদের মধ্যে কোণ কত হবে? সমকোণ। তাহলে একটা বলকে ভেঙে যে দুটো উপাংশ পাচ্ছিস তাদের মধ্যবর্তী কোণ কত যদি হয়? 90 ডিগ্রি। তাহলে তাদেরকে কি বলবি তুই? সমকৌণিক উপাংশ। ক্লিয়ার হলো? এবার ধর আমার কাছে একটা বল আছে, এই বলটাকে ভেঙে আমি দুটো করলাম, এদেরকে কি এক একটা উপাংশ বলবো? হ্যাঁ না বল? এবার এদেরকে জুড়ে কি আবার সে আগের বলটা পাবো? হ্যাঁ স্যার। তবে এদেরকে উপাংশ বলা যাবে। তুমি ভেঙে দিলা অথচ জোড়াতে পারছো না, আর হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে পরে একটা বলকে ভেঙে যখন তুমি দুটো বল পাবা, ওই দুটো বলকে জুড়ে আবার যখন প্রথম বলটা আনতে পারবা, তবেই উপাংশ হবে, নাহলে হবে না। তুমি ভেঙে দিলা তারপর আবার নতুন করে জোড়াতে পারছো না, হবে না। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? তাহলে এই হলো বলের সামান্তরিক সূত্র। আমি ভাঙতে পারলাম, বুঝতে পারলাম? ভাঙা করা পুরো ক্লিয়ার হলো? চলো, এই হলো বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্র বুঝতে পেরেছি সবাইকে? ক্লিয়ার হয়েছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে? এবার
এই বলের সামান্তরিক সূত্রকে কাজে লাগিয়ে রোলারকে টানা না ঠেলা সোজা এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। সো রোলারকে টানা না ঠেলা সোজা এই ব্যাখ্যাটা আমরা এবার দেওয়ার চেষ্টা করব। চলো উদাহরণ দিই। দিদি এলো এটা নিন তো, এটা আলাদা দেওয়া আছে, রাখা ছিল দেখবেন। ঠিক আছে করে দাও না, আমি এখান থেকে কেটে দেবো। এবার দেখো টানা না ঠেলা সোজা এটা বুঝি। দেখ টাকা, ধর আমার কাছে একটা রোলার আছে, রোলার নয় আমি একটা বক্সের কথা ভাবছি, একটা বক্স, রোলার না করে একটা বক্সের কথা ভাব। এই বক্সকে আমি কি করব বলতো, বক্সকে আমি টানবো, তাহলে টান কি এরকম ভাবে হবে, মানে কি আমি কিছু একটা লাগিয়ে এরকম করে টানছি, বুঝতে পারছি ব্যাপারটা, লাইক দ্যাট, এরকম ভাবে টানছি। আর ঠেলা ভাব, একটা রোলার আছে, রোলারকে আমি এইভাবে ঠেলছি, ব্যাপারটা বুঝতে পারছিস, এইভাবে ঠেলছি, ঠেলে নিয়ে যাচ্ছি। সো টানা আর ঠেলা কোনটা সোজা হবে দেখি। আচ্ছা এইটা কি একটা বল? হ্যাঁ স্যার। এই বলটা কি এইদিকে কাজ করছে? হ্যাঁ স্যার। আর প্রত্যেকটা রোলারের ক্ষেত্রেই আমার কি নিচের দিকে ওজন কাজ করছে? হ্যাঁ স্যার। অবভিয়াসলি নিচের দিকে ওজন কাজ করবে, তাহলে রোলারের নিচের দিকে কি কাজ করছে? আমার ওজন কাজ করছে। অসুবিধা বুঝতে পেরেছিস? চলো এবার যদি রোলার নিচের দিকে কাজ করে তাহলে এই বলটার কি দুটো উপাংশ তুমি খুঁজে পাবা? হ্যাঁ স্যার, দুটো উপাংশ। কি হবে বল? একটা উপাংশ স্যার দেখুন এইদিকে হবে, হ্যাঁ না না বল। আর একটা উপাংশ কি সোজা এইদিকে হবে? ঠিক বলছি। আর এই বলটাকে দেখ, এই বলটা যদি এইদিকে কাজ করছে তাহলে এর একটা উপাংশ এইদিকে আর একটা উপাংশ কি এইদিকে হবে? হ্যাঁ না না বল। তাহলে এই দুটো উপাংশ কি ভাঙতে পারলাম? হ্যাঁ স্যার। এখন রোলারকে ঠেলার জন্য ভাব, যখন ঠেলছিস রোলারকে, ঠেলছিস, রোলারকে ঠেলার সময় দেখ রোলারের ওজন তো কাজ করছে, কিন্তু দেখ একটা উপাংশ ওজনের দিকে কাজ করছে। তারপর রোলারকে ঠেলার সময় রোলারের ওজনের দিকে একটা উপাংশ কাজ করছে, হ্যাঁ না বল। তাহলে কি এক্ষেত্রে রোলারের ওজন মনে হবে একটু বেড়ে গেছে, কারণ কি ওজন দেখ নিচের দিকে কাজ করছে। তাহলে এক্ষেত্রে আমার মনে হতে পারে যে রোলারের ওজন একটু হলেও কি হয়ে গেছে? বেড়ে গেছে। কিন্তু এখানে যদি আসি, দেখ ওজন নিচে কাজ করছে আর টান বলের একটা উপাংশ ওজনের বিপরীতে কাজ করছে, তাহলে ওজনের যদি বিপরীতে কাজ করে ওজনটা এখানে মনে হবে কি একটু কমে গেছে। তাহলে যখন কোনো একটা রোলারকে তুমি ঠেলছো তার ওজন মনে হচ্ছে বেড়ে গেছে, আর যখন কোনো একটা রোলারকে টানছো তখন তার ওজন মনে হচ্ছে একটু কমে গেছে। কোন ক্ষেত্রে সুবিধা হবে? যেখানে ওজন কমবে, সেই জন্য ঠেলা অপেক্ষা টানা সোজা। তাহলে রোলারকে ঠেলা অপেক্ষা, ক্লিয়ার হলো জিনিসটা? রোলারকে ঠেলা অপেক্ষা টানা কেন সোজা? ভালো করে দেখো, রোলারকে যখন ঠেলছো তখন রোলারের ঠেলা বলের একটা উপাংশ নিচের দিকে কাজ করছে, তার ফলে আপাত দৃষ্টিতে রোলারের মনে হবে ওজন বেড়ে গেছে। কিন্তু যখন আমি টানছি তখন ওজনের বিপরীত দিকে একটা বল কাজ করছে, তাহলে ওজনের বিপরীত দিকে যদি বল কাজ করে তখন মনে হবে ওজনটা একটু কমে গেছে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে? মনে হবে যেন সুবিধা হচ্ছে, এখানে সুবিধা কম হবে, সেই জন্য রোলারকে ঠেলা অপেক্ষা টানা সোজা। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার দেয়, রোলারকে টানা না ঠেলা সোজা, কোশ্চেনটা একবার দেখে রাখবা। ক্লিয়ার? নিউটনের তৃতীয় গতিসূত্র দেখো, নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্র আমরা প্রত্যেকে জানি, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন ধরো আমরা যদি বন্ধুর খাতায় একটা দাগ কাটি, বন্ধু আমাকে এত বড় দাগ কাটবে, মানে প্রতিক্রিয়া তো আছে, বিপরীতও আছে, কিন্তু সমান নয়। ক্লাস 8 বুঝিয়েছিলাম যে তুমি তোমার বন্ধুকে হাসতে করে এরকম করে মারো, বন্ধু তোমাকে থাপড়ায় জোরে মারবে, তাই না? তার মানে আমরা যদি আস্তে ভাই মারপিট শুরু করে দিও না, ঠিক আছে? তাহলে আমরা যদি ক্রিয়ার কথা দেখি, আস্তে 5 মিনিট দ্বারা তারপর ফ্যান চালাবি। তো যদি আমরা ক্রিয়া দেখি তাহলে আমি বন্ধুর খাতায় একটা দাগ কেটেছি, এটা ক্রিয়া, এইটুকু। ক্লাসে মন হচ্ছে না, ক্লাসে পড়া ভালো লাগছে না, একটু কেটে দিলাম, বন্ধু প্রতিক্রিয়া স্বরূপ এরকম করে দিল, তাহলে দেখো প্রতিক্রিয়া তো বিপরীত হয় অবভিয়াসলি, আর প্রতিক্রিয়া বিপরীত হওয়ার সঙ্গে সঙ্গে সমান নয়, সমানের থেকে কি হবে? বেশি। সেই জন্য নিউটনের গতিসূত্র বন্ধুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই সূত্রটাকে যদি বন্ধুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় আমরা এইভাবে বলবো যে প্রত্যেক ক্রিয়ার, বন্ধুর ক্ষেত্রে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু সেটা অসম্ভব মানের। প্রতিক্রিয়াটা কি লেভেলের হবে আমরা কিছুই জানি না,
একটা ক্রিয়া করে বসার পর যখন প্রতিক্রিয়াটা পাই তখন রিগ্রেট ফিল করি, এটা না করলেও পারতাম। হয়তো আমি খাতায় দাগ কেটেছি, জামাই দেখবো বড় করে দাগ কেটে দিয়েছি পেছনে। তো ক্রিয়া করার ফলে সেজন্য বলে ভেবে চিন্তে কোনো কাজ করা উচিত, প্রতিক্রিয়াটা ভাববে কি হবে, তাই না? ঠিক আছে, চলো তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আসতে ভাই, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্লিয়ার হয়েছে? বলতে পারলাম? আসতে বাবা, তুমি অনেক গল্প করতে পছন্দ করো, চুপ করো। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এখান থেকে ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা পাচ্ছি। আস্তে আস্তে, ক্রিয়া কাকে বলে? কোনো কিছুর উপর বল প্রয়োগ করা, একে কি বলা হয়? ক্রিয়া। আর সেটা আমি ফেরত পাবো তাকে কি বলা হয়? প্রতিক্রিয়া। যেমন দেওয়ালে জোরে একটা যদি ঘুষি মারা হয়, তাহলে দেওয়ালে আমি করলাম ক্রিয়া, কিন্তু দেওয়াল আমার হাতে দিল প্রতিক্রিয়া, হাতে লাগবে, তাই না? ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে আমার কাছে এখানে একটা ব্লক আছে, ব্লকের উপর আমি একটা বল প্রয়োগ করছি, এটা কি হবে? ক্রিয়া। তারপরে দেখো ক্রিয়াটা এখানে কাজ হলো, হ্যাঁ না বল, কিন্তু প্রতিক্রিয়াটা এখানে কাজ হবে, হ্যাঁ না বল। প্রতিক্রিয়াটা এখানে কাজ হবে। তার মানে আমি যদি হাতে করে ব্লকটাকে ঠেলি, ক্রিয়াটা আমি ব্লকে করলাম, আর প্রতিক্রিয়া কি আমার হাতে পেলো, হ্যাঁ না বলো। সেই জন্য ক্রিয়া প্রতিক্রিয়া কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। ক্রিয়া প্রতিক্রিয়া কেন সাম্য প্রতিষ্ঠা করতে পারে না? কারণ ক্রিয়া প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর কাজ করেই না। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না। কারণ কি? যদি একই বস্তুর উপর কাজ করতো তাহলে সেক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা, সাম্য মানে কেটে কুটে কত হয়ে যেতে পারতো? জিরো, তাই না? কেটে কুটে জিরো হয়ে যেতে পারতো। তাহলে জিরো হচ্ছে না, কারণ দুটো আলাদা আলাদা বস্তুর উপর কাজ করছে। ক্রিয়া ব্লকে কাজ করছে আর প্রতিক্রিয়া হাতে কাজ করছে, দুটো আলাদা আলাদা বস্তুর উপর কাজ করছে। সেজন্য এইটা একটা ফেমাস কোশ্চেন ছিল কি, ঘোড়া গাড়িকে টানছে, গাড়িও তো ঘোড়াকে টানছে, তাহলে ঘোড়ার গাড়ি ছুটছে কেন, তাই না? যেমন আমার হাতে আমি একটা পেন্সিল আছে, এই পেন্সিলটাকে ঠেলছি, পেন্সিল সরে গেল, তাহলে সরলো কি করে? ক্রিয়া প্রতিক্রিয়া তো সমান, বিপরীত। তুমি তখন বলবে না স্যার আপনি বেশি বল দিয়েছেন। আরে ভাই, ক্রিয়া প্রতিক্রিয়া তো সমান, মানে আমি এখানে যদি খুব জোরে দিই, ও তো আমার জোরে বল মারবে, তাহলে নড়লো কেন? কারণ আমি বল প্রয়োগ করছি এই পেন্সিলের ওপর, তার জন্য তো পেন্সিল নড়ছে। আর পেন্সিল আমার ওপর বল প্রয়োগ করছে বলে আমার হাতে লাগা উচিত। কিভাবে বুঝবো? তাহলে এক কাজ কর, পেন্সিলের এখানে ব্লেডের মতো লাগিয়ে দে, দিয়ে এবার ঠেল, দেখ তুই বুঝবি যে তুই যত জোরে ঠেলবি তোর হাত তত বেশি কাটবে, হ্যাঁ না বল। তাহলে তুই ক্রিয়া প্রতিক্রিয়া বুঝতে পারবি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ক্রিয়া প্রতিক্রিয়া বুঝতে যেতে হবে না, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া এই জল, ঠিক আছে? এবার ক্রিয়া প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে আমি যদি এই বস্তুর উপর বল প্রয়োগ করি, ধর এদিকে তাকা, ধর 1 আর 2, 1 2 এর উপর বল প্রয়োগ করছে, এটাকে বলছি F12, ভালো করে বুঝবে এটা, F12। আর 2 1 এর উপর যে বল প্রয়োগ করবে, এটা যদি 2 1 হয়, তাহলে দেখো 1 2 এর ডিরেকশন এটা হলে 2 1 এর ডিরেকশন কি এদিকে হবে, আর এই দুটো বলের মান কি হবে? সমান, হ্যাঁ না বল। সেই জন্য আমরা কি লিখবো? স্যার F12 কিন্তু সমান F21, হ্যাঁ না বল। কিন্তু একটা মাইনাস সাইন, কেন মাইনাস? ডিরেকশন উল্টো, হ্যাঁ না বল। F12 এদিকে কাজ করলে 21 এদিকে কাজ করবে, সেই জন্য মাইনাস সাইন চলে এলো। এইটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের রূপ। এই নিউটনের তৃতীয় গতিসূত্রটা আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে প্রমাণ করব। চল, ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা বলতো, আমরা পড়েছিলাম m1 u1 m2 u2 m1 v1 m2 v2 এরকম কিছু এঁকেছিলাম, ছবি টবি। আমাকে বল, এখান থেকে কি আমরা এটা লিখেছিলাম স্যার m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2? বলতো এটা লিখেছিলাম কেন একটু আগে? এটা কি ছিল বলতো, কি ছিল এটা? দেখো ভুলে গেছো, ভরবেগের সংরক্ষণ সূত্র, তাই না? পড়েছো তো ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পেলাম m1 u1 প্লাস m2 u2 সমান কত হলো? m1 v1 প্লাস m2। মানে ভালো করে বলছো যে এখানে তাদের ধাক্কা লেগেছে, হ্যাঁ না বলো। m1 ভরের বস্তুটার বেগ ছিল কত? u1, ধাক্কা লাগার পর বেগ হলো v1। m2 বস্তুটার বেগ কত ছিল স্যার? u2, ধাক্কা লাগার পর বেগ কত হলো? v2। এত দূর কি ক্লিয়ার? ওকে, এবার বল, আমি যদি এক কাজ করতে পারি যে m2 u2 কে রাখলাম, এদিকে দেখ, এটাকে রাখলাম, আর আমি কি করলাম? m2 v2 কে নিয়ে এলাম, m2 v2 কে নিয়ে এলাম, তাহলে মাইনাস m2 v2 হবে না বল। আর এটা মানে কি আমি লিখতে পারবো m1 v1
মাইনাস M1U1, বল হবে না হবে না? দেখ তো একবার, দেখ M2U2 রাখলাম, এই M2V2 কে এদিকে নিয়ে এলাম মাইনাস, আবার দেখ M1V1 ছিল, এই M1U1টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে গেল? মাইনাস। ক্লিয়ার হলো? ভালো করে দেখ, না বুঝতে পারলে বল, অঙ্কের টাকাটা আমাকে দিস, বল বুঝতে পেরেছিস? আমি সমীকরণের বাঁ দিক ডান দিক করলাম, প্লাস মাইনাস করলাম। ওপরের ইকুয়েশনটা দেখ, অ্যাকর্ডিং টু দ্য ওপরের ইকুয়েশন আমার এখানে কি ছিল দেখ, M1U1 প্লাস M2U2 ইকুয়ালস টু M1V1 প্লাস M2V2। আমরা এখন কি করলাম, প্লিজ বোর্ডের দিকে একটু তাকাবে, আমরা এখানে কি করলাম, বাঁ দিকের দেখো M2U2টাকে রেখে দিয়েছি, আর ডান দিক থেকে M2V2টাকে নিয়ে এসেছি বলে মাইনাস হয়ে গেছে। আর ডান দিকে দেখো M1V1 তো ব্যাটা বসেই আছে, আমরা কি করেছি, বাঁ দিকের M1U1 কে ওইদিকে নিয়ে গেছি, তাহলে কি হয়ে গেছে স্যার? মাইনাস। এবার দেখতে ভালো লাগছে না, আবার দেখতে ভালো লাগাতে হবে আমাদেরকে। আমরা কি করব, দেখ M1 কমন যাই, M1 কমন, তাহলে M1 কমন গেলে কত হবে বেটা, V1 মাইনাস U1। আর এক কাজ কর, এখানে একটা মাইনাস M2 কমন লে, ভালো করে দেখ অঙ্ক, মাইনাস M2 কমন লে। আচ্ছা তুই বল, মাইনাস M2 যদি কমন লি তাহলে আগে কি V2 লিখবো, হ্যাঁ না বল, তারপর কি লিখবো বলতো, U2। দেখ তো এটা হয় কিনা, যদি মনে হয় যে না হবে না স্যার, চল দেখ, মাইনাস M2V2 হবে, মাইনাসে মাইনাসে প্লাস M2U2, দেখ হয়ে গেছে, হ্যাঁ না বল, অঙ্ক বোঝ, নাত কালাবি পরে গিয়ে মাইনাস M2 কমন নিলাম, তাহলে V2 মাইনাস কত হয়ে গেছে, U2 হয়ে গেছে। আমি কি করলাম, এই মাইনাসটা ওইদিকে গুণ করে দিলাম, তাহলে এই মাইনাসটা যদি ওইদিকে গুণ করে দিই তাহলে এখানে কি মাইনাস লেখা যাবে, হ্যাঁ না বল, এইটা কি লেখা যাবে, সুন্দর হবে স্যার। এবার আমি উভয় পক্ষে টি দিয়ে ভাগ করলাম, উভয় পক্ষে কি করলাম, তো চল টি দিয়ে ভাগ কর, এইটা টি দিয়ে ভাগ করলাম, হবে না হবে না বল। আচ্ছা তুই বলতো, এটা কি ভরবেগের পরিবর্তনের হার দ্বিতীয় বস্তুর, হ্যাঁ না বল, 2 আছে মানে কোন বস্তু, দ্বিতীয়, 2 আছে মানে কোন বস্তু, তাহলে এটা কি দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, একটু আগে করালাম, এটা কি প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, সময় আছে, ভরবেগের পরিবর্তনের হার মানে কি রে, ভরবেগের পরিবর্তনের হার মানেই তো বল, হ্যাঁ না বল, প্রযুক্ত বল মানে কি, ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এটা কি একটা বল, হ্যাঁ স্যার, এটা কি একটা বল। তো যদি এখনো ডাউট মনে হয় চিন্তা করিস না, ভি মাইনাস ইউ বাই টি মানে কি রে, এ, ভি মাইনাস ইউ বাই টি মানে কি, এ, তাহলে এটা যেহেতু 2 আছে তাই M2A2 লিখতে পারবি, হ্যাঁ না বল, আর এটা মানে কি M1A1, হ্যাঁ না বল, আর এম এ মানে কি হয়, এফ, এম এ মানে কি হয়, এফ, তাই এটা মানে কত লিখবো স্যার, F21, এটাকে 21 লিখলাম, সমান কত হবে, মাইনাস F12। এইটাই কি নিউটনের তৃতীয় গতিসূত্র ছিল, হ্যাঁ না বলতো, এই দেখ দেখেছিস, তাহলে বল ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি নিয়ে এলাম, নিউটনের তৃতীয় গতিসূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি নিয়ে এলাম, নিউটনের তৃতীয় গতিসূত্র। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে সবার, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি, বল কি ডাউট আছে, কোন জায়গায় সন্দেহ থাকলে বল, সন্দেহের অবকাশ রাখবো না, কোন জায়গায় ডাউট আছে বল, সন্দেহ নেই, ক্লিয়ার হয়েছে সব। এবার বন্দুক থেকে গুলি ছোড়া, ভালো করে তাকা, ধর তোর কাছে একটা বন্দুক আছে, কেউ রাখিস না যদিও বা, 2-1জনের মাথায় এখনো আছে, এখনই রাখবো আমি, ঠিক আছে রাখিস না, তারা খুব ভালো জিনিস নয়। তো তাহলে এটা একটা বন্দুক, ঠিক আছে, এই বন্দুকের ট্রিগার আছে, আর এখানে কি আছে বলতো, গুলি রাখা আছে, এখানে গুলি রাখা আছে, এই গুলি। এবার আমি কি করছি, যখন বন্দুকের ট্রিগার দাবিনি তখন পুরো সিস্টেম কি চুপচাপ বসে আছে, বন্দুকের গুলি, বন্দুক গুলি কেউই, কোনো বেগ আছে না, তাহলে মোট ভরবেগ কত হবে স্যার, শুনো, এবার ধর বন্দুকের ভর, আমি ধরলাম বন্দুক যেহেতু ভারী তাই এম, আর গুলির ভর, গুলির ভর এটাকে ধরলাম স্মল এম। এবার তাকা, যখন আমি ট্রিগার দাবাবো, ট্রিগার দাবালে আমি কি করব, এই বন্দুক থেকে একটা ক্রিয়া গুলির ওপর করব, হ্যাঁ না বল, তার মানে গুলিটা কি সামনের দিকে বেরিয়ে যাবে, হ্যাঁ না বল, তো ধরেলে গুলির বেগ, ধরেলে গুলির বেগ কত, ভি, স্মল ভি। এবার আমি যখন ক্রিয়া করব গুলির ওপর, গুলি কি দাঁড়িয়ে থাকবে না, গুলিও কি করবে, প্রতিক্রিয়া করবে, হ্যাঁ না বল, প্রতিক্রিয়া কি করবে, ও বন্দুককে পিছনে ঠেলবে। সেই জন্য যখন স্নাইপার অম বা কিছু চালানো হয় তখন কি করা হয়, ওর বাঁটটাকে এখানে রাখা হয় নাকি, টাচ করিয়ে, টাচ করিয়ে এখানে রাখা হয় যাতে শককে অ্যাবজর্ব করতে পারে, এটাকে বলা হয় রিকয়েল ভেলোসিটি। রিকয়েল ভেলোসিটি মানে কি,
আমি যখন গুলি চালাবো আমার পেছন দিকে একটা কি হবে, ব্যাক ফোর্স। এইখানে রিকয়েল ভেলোসিটি হচ্ছে বন্দুকের বেগ, যেটাকে বলা হয় বন্দুকের প্রতিক্ষেপ বেগ। তাহলে বন্দুকের বেগ ভি কোন দিকে হবে স্যার? এইদিকে, হ্যাঁ না বল। কেন? ক্রিয়া যদি এইদিকে হয়, প্রতিক্রিয়া কোন দিকে হবে স্যার? এদিকে। ক্রিয়া যদি এদিকে হয়, প্রতিক্রিয়া কোন দিকে হবে স্যার? এদিকে। ক্রিয়া এদিকে হলে প্রতিক্রিয়া কোন দিকে হবে স্যার? ক্লিয়ার? এবার বল, যখন ট্রিগার ঠুস করে দেবে দিয়েছি, ট্রিগার দেবে দিয়েছি আর গুলিটা বেরিয়ে গেছে, তাহলে ধাক্কা লাগার আগের মোমেন্টাম ভরবেগ কত ছিল? 0। ধাক্কা লাগার পরের ভরবেগ স্যার, গুলির ভরবেগ এমভি, হ্যাঁ না বল। আর বন্দুকের ভরবেগ এমভি, হ্যাঁ না বল। ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, এইটা যোগ করে কি সমান করতে পারবো? হ্যাঁ না বল। কারণ ধাক্কা লাগার আগের ভরবেগ আর ধাক্কা লাগার পরের ভরবেগ সর্বদা কি হবে? সমান। এখান থেকে তুই কি বন্দুকের বেগ বার করতে পারবি? হ্যাঁ না বল, যদি বাকিগুলো জানিস। তাহলে এখান থেকে আমরা বন্দুকের বেগটাকে বার করতে পারবো। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি আমি জিনিসটা? সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে বলবে ক্লিয়ার। এবার বলের ঘাত এবং ঘাত বল। বলের ঘাত কাকে বলে? না তো কোনো একটা স্থির মানের বল যদি কিছুক্ষণ ধরে ক্রিয়াশীল হয়, তখন সেই বল এবং বলের ক্রিয়াকালের গুণফল সময়, এটাকে বলা হয় বলের ঘাত। তাহলে কোনো একটা স্থির মানের বল যদি কিছু সময় ধরে ক্রিয়াশীল হয়, তাহলে সেই বল আর যতক্ষণ ধরে বলটা ক্রিয়াশীল ছিল তার গুণফলকে কি বলা হয়? বলের ঘাত। তাহলে বলের ঘাত কাকে বলে? কোনো একটা জায়গায় যতটা পরিমাণ বল কাজ করছে, যত সময় ধরে কাজ করছে, সেই গুণফলটাকে বলা হয় বল ইন্টু সময়কে বলা হয় বলের ঘাত। বলের ঘাতকে যে চিহ্ন দ্বারা লেখা হয় মাথায় রাখবি, খুব ভালো। যে সমান কত হবে? এফ গুণিত টি। এবার এটা আমি না কোনো দেখেছি মনে হচ্ছে, দেখ কোথায় দেখেছি। আচ্ছা, চোখে ভাসছে বলতো এরকম কিছু একটা, আর এফ এর সাথে টি গুণ করে দে, তাহলে এফ গুণিত টি মানে কি আমি লিখতে পারবো এম ভি মাইনাস এম ইউ, হ্যাঁ না বলতো? খুব ভালো, এটা লিখতে পারবো। আর এফ ইন্টু টি মানে কি? বলের ঘাত, হ্যাঁ না বল। তাহলে আমরা কি লিখতে পারবো? বলের ঘাত সমান এম ভি মাইনাস এম ইউ মানে কি? ভরবেগের পরিবর্তন, হ্যাঁ না বল। এম ভি মাইনাস এম ইউ মানে কি? ভরবেগের পরিবর্তন। একটু আগে করেছিলিস, দেখ তো কোথায় করেছিলিস, এইখানে দেখ তো, এই দা দেখেছিস, সব মনে আছে। তাহলে এই হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাই তো? এই তাহলে আমরা কি বলতে পারবো? স্যার বলের ঘাত মানে কিছুই নাই, ভরবেগের পরিবর্তন। তাহলে এইটা অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে নিতে পারে যে দেখাও বলের ঘাতই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে মাথায় রাখবি বলের ঘাত কি হচ্ছে? ভরবেগের পরিবর্তন। বলের ঘাত কি হবে? ভরবেগের। সেই জন্য বলের ঘাতের যদি সিজিএস একক দেখো, তাহলে সিজিএস একক কি হবে স্যার? সিজিএস একক হবে গ্রাম সেমি পার সেকেন্ড, অথবা অনেক সময় এটাকে বলা হয় ডাইন সেকেন্ড। ডাইন সেকেন্ড। আবার এসআই একক কি হবে তাহলে স্যার? এসআই একক হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটাকে অনেক সময় কি বলা হয় বলতো? নিউটন সেকেন্ড। আর মাত্রা কি হবে? এমএল টি টু দি পাওয়ার -1। তাহলে বলের ঘাত কাকে বলে? বল গুণিত সময়। বলের ঘাত মানে কি স্যার? ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন। বলের ঘাতের একক সিজিএস কি হবে, এসআই কি হবে, আর মাত্রা এমএল টি টু দি পাওয়ার -1 হবে। ক্লিয়ার হলো? ঘাত বল কাকে বলে? ধরো তুমি হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছো, তাহলে হাতুড়ি দিয়ে কি একটা বৃহৎ মানের বল তৈরি করা যায়? হ্যাঁ স্যার। এবং সেই বৃহৎ মানের বল কি খুব অল্প সময় ধরে আছে? হ্যাঁ স্যার। তাহলে একটা বৃহৎ মানের বল যদি খুব অল্প সময় ধরে ক্রিয়াশীল হয়, সেই বৃহৎ মানের বলটাকে বলবা ঘাত বল। তাহলে যদি একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোথাও কাজ করে, তাহলে সেই বৃহৎ মানের বলকে কি বলা হয়? ঘাত বল। তাহলে ঘাত বল ইজ নাথিং বাট এক প্রকারের বল। ঘাত বল হচ্ছে এক প্রকারের বল, কিন্তু বলের ঘাত এক প্রকারের বল নয়। বলের ঘাত কি বলতো? ভরবেগের। তাই বলের ঘাতের সাথে ঘাত বলের পার্থক্য আছে। ঘাত বল হচ্ছে এক প্রকারের বল, সেই জন্য ঘাত বলের সিজিএস একক কি হবে বলতো? ডাইন। এসআই কি হবে? নিউটন। আর মাত্রা কি হবে? এমএল টি মাইনাস। এমএল টি মাইনাস। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? তাহলে এই হলো বলের ঘাত আর ঘাত বল, এদের মধ্যে পার্থক্য বুঝতে পারছিস? বলের ঘাত ভরবেগের পরিবর্তন মানে ভরবেগ, ঘাত বল মানে কি? প্রকৃতপক্ষে এক প্রকারের বল। বলের ঘাতের একক, ঘাত বলের একক দেখো সব আলাদা। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি এত দূর পর্যন্ত? বলবে ক্লিয়ার হয়েছে?
চলো, বিভিন্ন প্রকারের বল, এটা তোমরা বইটা রিডিং পড়ে নেবে। দেখো মহাকর্ষ বল ক্লাস 8-এ পড়ে নিয়েছো, হ্যাঁ না বলো? তাই এটা সম্বন্ধে পড়ার কোনো দরকার আমার মনে হয় না এখন আছে, সব পড়ে নিয়েছো। তড়িৎ চৌম্বক বল কাকে বলে? তোমরা জানো, দুটো সেম আধান যদি পাশাপাশি রেখে দাও তারা পরস্পরকে বিকর্ষণ বল প্রয়োগ করে, বিপরীত আধান যদি রাখো তারা পরস্পরকে আকর্ষণ করে। সিমিলারলি দুটো একই মেরু চুম্বকের যদি কাছাকাছি রাখো তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আর বিপরীত মেরু যদি রাখো তারা কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এটা হচ্ছে তড়িৎ চুম্বক বল। নিউক্লিয় বল কি? তোমরা ক্লাস 8-এ পড়েছো, পরমাণুর ভেতরে একটা সুস্থিত অংশ আছে, রাদারফোর্ডের পরীক্ষা থেকে জানা যায়, তার নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন। এই প্রোটন নিউট্রন গুলোকে একত্রে বেঁধে রাখতে, আই রিপিট, এই প্রোটন আর নিউট্রন গুলোকে একত্রে বেঁধে রাখতে এক প্রকারের বল দরকার হয়। সেই বলটাকে কি বলা হয়? নিউক্লিয় বল। আমরা ক্লাস পরমাণুর গঠন পড়ানোর সময় ডিটেল পড়াবো। খালি এটুকু জেনে রাখবো, নিউক্লিয়াসের ভেতরে একটা শক্তিশালী বল কাজ করে, যা নিউক্লিয়াসের ভেতরে থাকা প্রোটন আর নিউট্রনকে বেঁধে রাখতে সাহায্য করে। তাকে কি বলা হয় স্যার? নিউক্লিয় বল। যদিও আমরা ডিটেল পরের চ্যাপ্টারে পড়বো। তারপর দেখো সংঘর্ষ বল মানে নিশ্চয়ই বোঝো, কোনো একটা জায়গায় ধাক্কা লাগা বল। যেমন ধরো কোনো জায়গায় বলে টান বল, নিশ্চয়ই জানবা। ধাক্কা বল। আচ্ছা, কোনো জায়গায় যদি বলা হয় ঘর্ষণ বল, ক্লাস 8-এ পড়েছো, ফ্রিকশন ফোর্স, নিশ্চয়ই মনে আছে। আমরা প্রতিমিত আর অপ্রতিমিত বলটা বুঝাচ্ছি। কোনো একটা জায়গায় যদি একযোগে অনেক রকমের বল প্রয়োগ হয় কিন্তু তাদের মোট বল যদি 0 হয়ে যায়, অর্থাৎ সেই জায়গায় তাহলে মোট বল কত হচ্ছে? 0। সেখানে বল কাজ করছে কি করছে না? দেখো বল কাজ করছে কিন্তু মোট বলটা কত হয়ে গেছে? 0। তার মানে অ্যাকচুয়ালি এখানে কোনো বল কাজ করছে না, কিন্তু বল রিয়েলি কাজ করছে, কিন্তু এমন ভাবে কাজ করছে কেটেকুটে সব কথা হয়ে গেছে 0। এইরকম বলকে বলা হয় প্রতিমিত বল। উদাহরণ দিচ্ছি, দড়ি খেলায় যদি ওই সামনের দল আর তুমি একই বল দিয়ে টানো, তাহলে এইখানে দেখবে যে টাগওয়ারের মধ্যে যে অংশটা থাকে সেটা নড়ে না, অর্থাৎ এই বল পরস্পরকে কি করে দিচ্ছে? ক্যান্সেল করে দিচ্ছে। এটা হচ্ছে প্রতিমিত বল। বুঝতে পারলাম? কিন্তু ধরো এই জায়গায় যদি এটা 10 নিউটন এটা 10 নিউটন হয়, এরা কি পরস্পর কেটে দেবে পরস্পরকে? হ্যাঁ স্যার। আর এটা যদি 10 হয় এটা 10 হয়, পরস্পরকে কেটে দেবে। কিন্তু ধরো এটা 10 নিউটন এটা 2 নিউটন, তাহলে নিচে একটা বল কাজ করবে, হ্যাঁ না বলো? এইটা হচ্ছে অপ্রতিমিত বল। এটাকে কি বলবো? আচ্ছা, অপ্রতিমিত বল তাহলে কি করবে? বস্তুর গতি সৃষ্টি করবে, হ্যাঁ না বল? অপ্রতিমিত বল হলে আস্তে আস্তে সে সরতে শুরু করবে। কিন্তু প্রতিমিত বল হলে কি হবে স্যার? দেখ, আমার গল চেহারা যদি বা খুব বাজে লাগবে, ক্যামেরা আমি দেখাচ্ছি না, ঠিক আছে, যে আমার এই জায়গায় যদি আমি একটা বল প্রয়োগ করি তাহলে আমার মুন্ডুটার দিকে সরে যাবে না, হ্যাঁ না? দ্যাটস ট্রু না? কিন্তু আমি যদি সেম অ্যামাউন্টের ফোর্স আর একটা এদিক দিয়ে দিই, দেখ আমার মুখের চেহারা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি প্রতিমিত বল কি করে বলতো? কোনো বস্তুর আকার আকৃতিকে চেঞ্জ করে দেয়। অর্থাৎ আমার কাছে যদি কোনো কিছু থাকে এই রকম একটা বস্তু, আমি যদি এইদিকে আর এইদিকে সেম ফোর্স দিই, দেখ তার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। বুঝতে পারলাম ব্যাপারটা? আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রতিমিত বল বস্তুর অ্যাকচুয়ালি কি করে? আকার আকৃতিকে পরিবর্তন করতে পারে। প্রতিমিত বল বস্তুর আকার আকৃতিকে কি করতে পারে? পরিবর্তন করতে পারে। তাহলে প্রতিমিত বল বস্তুর আকার আকৃতিকে পরিবর্তন করতে পারে। আর অপ্রতিমিত বল কি করবে? তার গতির সৃষ্টি করতে পারে। ক্লিয়ার হয়েছে? বা বেগকে বৃদ্ধি করবে। বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? পাখি ওড়ার জন্য নিউটনের দ্বিতীয় গতিসূত্র দরকার, নিউটনের তৃতীয় গতিসূত্র, সামান্তরিক সূত্র দরকার। দেখ, আমি প্রথমত পাখি আঁকতে পারবো না, হয়তো একটা কিছু একটা এঁকে দিচ্ছি, কাইন্ড অফ একটা পাখি ধর, ঠিক আছে? এটা একটা পাখি, তুমি নিজেকে ভাবতে পারো। তাকা তাকা তাকা। এবার এই পাখিটা যখন আকাশে ওড়ে ও কি করে? ফ্ল্যাপ করে। ফ্ল্যাপ, ফ্ল্যাপ মানে কি? এদিকে ডানা ঝাপটায়, এদিকে ডানা ঝাপটায়, ও ডানা ঝাপটায়। তাহলে ভাব, যখন বায়ুতে ডানা ঝাপটাচ্ছে এইগুলো কি সে বায়ুতে ক্রিয়া করছে, হ্যাঁ না বল? এটা কি ক্রিয়া? তাহলে পাখি ওড়ার সময় আকাশে বা বাতাসে কি করলো? ক্রিয়া। তাহলে বাতাস কি ওকে প্রতিক্রিয়া দেবে, হ্যাঁ না বল? বাতাস ওকে কি দেবে? প্রতিক্রিয়া। তাহলে এই যে বাতাসের দুটো প্রতিক্রিয়া এভাবে কাজ করছে, এই দুটোর একটা যোগফল কোন দিকে কাজ করবে? এই দুটোর একটা যোগফল সামনের দিকে কাজ করবে, এই বরাবর, হ্যাঁ না বল? তাহলে পাখি কোন দিকে চলে যাবে? সামনের দিকে চলে যাবে। পাখি কিভাবে যায় বুঝতে পারলি? বুঝতে পারলাম। এবার পাখি শূন্যস্থানে উঠতে পারে না কেন? দেখ, শূন্যস্থানে প্রথমে তো অক্সিজেনের অভাব, মরবে আগে। উঠতে পারে তো দূরে কথা, মরে যাবে, শূন্যস্থান তো, অক্সিজেন নাই। 2 নাম্বার, যদি ওর মুখে অক্সিজেন দেওয়াও হয়, শূন্যস্থানে দেখ ক্রিয়া করা যাবে, প্রতিক্রিয়া পাবে না তো, কারণ প্রতিক্রিয়া পাওয়ার জন্য তো বায়ু দরকার।
তো শূন্যস্থানে যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া হবে না, সেই জন্য সে বেটা উড়তে পারবে না, ও রাস্তায় হাঁটতে হবে, তোকে কিছু করার নাই। ঠিক আছে, ক্যা পাখি বানেগা রে তু, কাইন্ড অফ, যে পাখি আকাশে উঠতে পারবে না। ক্লিয়ার হলো? ওকে, রকেটের গতি নিয়ে আলোচনা করি। দেখো রকেটের গতি কিভাবে কাজ করে যদি দেখো, আস্তে তো খুব সহজ করে বলছি আমি, যে তোমরা যে হাউই বাজি ওড়ানোর ব্যবস্থা করো, ঠিক আছে, তাহলে এই জায়গাটায় কি থাকে না, দহন কক্ষ থাকে। দহন কক্ষ মানে এমন একটা জায়গা যেখানে কি হয়, আগুন জ্বলে। এই দহন কক্ষ থেকে কি হয় বলতো, প্রচুর পরিমাণে গ্যাস নির্গত হয়। এই যে গ্যাসগুলো নির্গত হয় খুব দ্রুত হারে, এবার গ্যাসগুলো নির্গত হওয়ার সময় কি হয়, সে বায়ুর ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করে, ফোর্স থ্রাস্ট সৃষ্টি করে। সৃষ্টি করার জন্য এটাকে আমরা ক্রিয়া বলছি। আর বায়ুমণ্ডল কি দেবে, প্রতিক্রিয়া দেবে কার ওপর, এর ওপর। এবার প্রতিক্রিয়া দেওয়ার জন্য এ কোন দিকে চলে যাবে বলতো, সামনের দিকে উড়ে পালিয়ে যাবে। তাহলে ক্রিয়া আমি কোথায় করলাম, বায়ুতে, আর প্রতিক্রিয়া পেলাম আমি রকেটের ওপর। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ও কি করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কি ক্রিয়া প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় গতিসূত্রতে পেয়েছিলাম? হ্যাঁ স্যার। তাহলে রকেট কি তৃতীয় গতিসূত্র মানে? হ্যাঁ স্যার। আবার দেখ, তৃতীয় গতিসূত্রটা কি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পেয়েছিলাম। তাহলে কি আমরা বলতে পারি যে রকেটের গতিটা ভরবেগের সংরক্ষণ সূত্র মানে? হ্যাঁ না বল। তাহলে আমরা বলতে পারি রকেটের গতি স্যার ভরবেগের সংরক্ষণ সূত্রকে মান্যতা দেয়, মেনে চলে। এখন এই যে রকেট দেখছো, রকেটের পেছনে যে জ্বালানি আছে, জ্বালানিটা না প্রতি সেকেন্ডে কমতে থাকে। তাই রকেটের গতির ক্ষেত্রে এফ সমান এম এ এই সমীকরণটা প্রযোজ্য হয় না। কেন হবে না? কারণ এটা ধ্রুবক ভরের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরো তুমি সাইকেল চালাচ্ছ, পেছনে একজন বসে আছে, কিন্তু হঠাৎ করে যদি সে নেমে যায়, তুমি দেখবে তোমার সাইকেলের বেগ অটোমেটিক বেড়ে যাবে। আবার তুমি সাইকেল চালাচ্ছ, তোমার পেছনে হঠাৎ কেউ এসে বসে গেল, তোমার বেগ দেখবে অটোমেটিকলি কমে যাবে, কারণ তোমার ভরবেগটা একই থাকতে হবে। তো ভরবেগ যদি একই থাকতে হয়, তাহলে তার যদি ভর আস্তে আস্তে চেঞ্জ হয়, বেগও চেঞ্জ হয়, তাহলে এই সূত্রটা তখন অ্যাপ্লিকেবল হবে না। তার জন্য আরো একটা সূত্র আছে, সেটা ক্লাস 11-এ শিখবা। সেই সূত্র অ্যাপ্লিকেবল হবে এবং সেটা আমরা বাই ক্যালকুলাস হোক বা নর্মালি আমরা বার করতে পারবো। তো এই সূত্রটা তখনই প্রযোজ্য যখন বস্তুর ভর পরিবর্তন হবে না। যদি ভর পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। তখন অন্য আর একটা সূত্র আছে নিউটনের, সেই সূত্রটা প্রযোজ্য হবে। তবে আমাদের সিলেবাসে পরিবর্তনশীল ভর নেই। পরিবর্তনশীল ভর মানে কি বোঝাচ্ছি ভালো করে দেখ। ধর একটা ট্যাঙ্কি যাচ্ছে কোনো গাড়ির, ধর একটা ট্যাঙ্কি যাচ্ছে, সামনে একটা গাড়ি আছে, চাকা। এবার ধর এখানে একটা লিক হয়ে গেছে কোনো রকম ভাবে, এখানে লিক হয়ে গেছে, আর এখান থেকে জল পড়ছে, বুঝতে পারছিস? দেখো যাচ্ছে আস্তে আস্তে ভর কমতে কমতে যাচ্ছে। তাহলে এই সমস্ত জায়গায় এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না, তখন আমাকে অন্য সূত্র অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? চ্যাপ্টার আমরা এখানে শেষ করলাম।